দিয়েছি, আপনি শুরু করেন। সবাইকে আসসালামু আলাইকুম। আহ, আমার সম্পর্কে যা বলা সেটা তো হাসনাত ভাই বলেই ছিল। আমি ব্যাচ ওয়ানের স্টুডেন্ট ছিলাম। ব্যাচ ওয়ান শেষ করে এখন ব্যাচ টুতেও আছি। তাছাড়া টুকটাক পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি যখন সময় পাই, এই আর কি। হাসনাত ভাই আমাকে একটু বলেছিল যে আপনি একদিন একটু, হ্যাঁ, একদিন একটা ক্লাস নেন, আপনি একটু প্লিজ মতামত যা শেয়ার করা একটু শেয়ার করেন। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে কি হয়েছে না হয়েছে। তো আপনার দুটা অংশ রাখছি আমরা ক্লাসে। একটা থাকবে ফার্স্টে এক্সপিরিয়েন্স শেয়ারিং, তারপরে আমরা একটু এইচটিএমএল আর সিএসএস নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি ক্লাস কন্টেন্ট একটু বলে যাই। টুকটাক আমার জার্নি, তারপর হচ্ছে ওয়েবসাইটে এইচটিএমএল সিএসএস, তারপর হচ্ছে এইচটিএমএল সিএসএস এআই টুল কিভাবে ব্যবহার করবো, লাস্টে যে একটা একটু রোড ম্যাপ বা অ্যাডভাইস টাইপ কিছু কি দেওয়া যেতে পারে। এআই টুলের যে ব্যবহারটা এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে দেখেন তাহলে অনেক হেল্প হবে। ইভেন আমি যে স্লাইডটা বানিয়েছি এটা হচ্ছে এআই দিয়ে বানানো। ফার্স্টে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস জার্নি কিভাবে শুরু হলো। গ্রামীণ ফোন একাডেমি ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি। ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি থেকে হাসনাত ভাইয়ের সাথে মোটামুটি একদিন ইন্টারভিউ দিলাম অনেক লাইনে দাঁড়ায় থেকে। তারপরে হচ্ছে ব্যাচ ওয়ানে আমি এনরোল করেছিলাম। আর তারও আগ থেকে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে টুকটাক জানতাম। একসময় ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে একটু কাজটা শেখার চেষ্টা করেছিলাম। তখনও বুঝেছিলাম যে মোটামুটি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট এগুলো কাজ করা একটু সহজ। তারপরে ফাইনালি এসে যখন এই কোর্সে হচ্ছিলাম তখন অ্যাকচুয়ালি হচ্ছে এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, ক্লায়েন্টের কাজ করছে লোকাল মার্কেট প্লেসে এরকম। ফ্রিল্যান্সিং এর রিয়েলিটি, ক্লায়েন্ট কি চায় না চায় এগুলো নিয়ে আমরা লাস্টের দিকে একটু কথা বলি। এই স্লাইডটা যেটা আছে এটা আপনাদেরকে দিয়ে দিব। আপাতত একটু আমরা এইচটিএমএল নিয়ে একটু কথা বলি, যে জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। টেকনিক্যাল জিনিসগুলো শেষ করে তারপরে আমরা যা কথা টথা বলা দরকার বলবো। ফার্স্টে একটু দেখি যে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ড আসলে কি থাকে। ফার্স্টে যেটা থাকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকে এইচটিএমএল, তার সাথে থাকে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং ওয়েবসাইট বাইরে বিভিন্ন রকম কন্টেন্ট থাকে। তো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই জিনিসগুলোর মধ্যে আমাদের কতটুকু শেখা দরকার বা কি শেখা দরকার, সেটা কেন শেখা দরকার, এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলবো। ফার্স্টে আমরা একটা ওয়েবসাইট দেখি। এখানে একটা ওয়েবসাইট আমরা বানাই রেখেছি। এই ওয়েবসাইটটার এই পেজটার মধ্যে কি কি আছে, যে জিনিসগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো এইরকম বিশাল একটা অনেক কিছু আছে আর কি। এর মধ্যে এইচটিএমএল আছে, সিএসএস আছে। সোজা কথা যদি বলি, এইচটিএমএল হচ্ছে একটা ওয়েবসাইটের একদম বেসিক স্ট্রাকচার বা কঙ্কাল আর কি। তারপরে সিএসএস আছে। তো আমরা এইচটিএমএল আর সিএসএস কেন শেখা দরকার বা শিখলে লাভ কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা পেজ নিয়ে নিই। এটা এডিট উইথ এলিমেন্ট হবে। আচ্ছা, এটা আমরা একটা পেজ নিয়ে নিলাম। এই পেজের মধ্যে আমরা একটা ফ্লেক্স বক্স নিচ্ছি। আর ফ্লেক্স বক্সের মধ্যে আমরা একটা নর্মাল হেডিং ট্যাগ নিই। হেডিং ট্যাগ নিলাম, এটা আমরা মাঝখানে করে দেই। এখন ধরেন কেউ আপনাকে একজন বলল যে হেডিং ট্যাগটা আপনার 2 লাইনে হবে। কোন একটা ডেমো ওয়েবসাইট দিয়ে দিল, দিয়ে আপনাকে বলল যে ওয়েলকাম টু গ্রামীণ ফোন একাডেমি। এখন ধরুন আপনার এই গ্রামীণ ফোন একাডেমিটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে ওয়েলকাম টুটা থাকবে উপরের লাইনে, গ্রামীণ ফোন একাডেমিটা থাকবে নিচের লাইনে। এখন এটা করার দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে আপনি দুটা হেডিং ট্যাগ দিবেন, একটা উপরে লিখবেন আর একটা নিচে লিখবেন। আর একটা যেটা উপায় আছে সেটা হচ্ছে এখানে আমরা এইচটিএমএল ইউজ করব। একটা এইচটিএমএল লাইন ব্রেক ট্যাগ যদি আমরা দিই, এইভাবে দেখা যাবে একটা সহজে একটা হচ্ছে লাইন ব্রেক হয়ে গেল আমার একটা হেডিং ট্যাগের আন্ডারে। এইভাবে যদি আমরা একটু কাজগুলো করি তাহলে আমাদের এইচটিএমএল টুকটাক যদি জানা থাকে তাহলে আমরা হচ্ছে এই ধরনের কিছু কাজ করতে পারবো। আরো অনেক কাজ আছে। ধরেন যে একটা আপনি টেক্সট দিলেন, আমি একটু লোরিং টেক্সট নিয়ে নিই।
আচ্ছা, এখানে আমি একটু টেক্সট নিয়ে নিলাম। এখন ধরেন যে একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি দেখেন এই জিনিসটা একটু বোল্ড, আবার এই জিনিসগুলো নর্মাল। এটার যদি আমরা এইচটিএমএল কোড দিয়ে লিখি, ডিফ একটা দরকার নেই, তাহলে just দেখেন এখানে একটা ইঞ্চ 2 ট্যাগ আছে। এই যে ইঞ্চ 2 হেডিং ট্যাগ, হোয়াই ডু উই ইউজ ইট, এই জন্য দেখেন এইটা একটু বড় দেখাচ্ছে। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে ইঞ্চ 4 করি বা 3 করি, তাহলে দেখবেন যে এই সাইজটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ইঞ্চ 4 করলাম, ইঞ্চ 3 করলাম। এই ধরনের কিছু টুকটাক জিনিস আপনি যখন কাজ করবেন তখন অনেক কিছু দেখবেন যে আপনার এই টেক্সট এডিটর হোক বা হেডিং এডিটর হোক, এই ধরনের জিনিসগুলোর মধ্যে নাই। এই ধরনের জিনিসগুলো যদি আমরা একটু শিখে নিই এইচটিএমএল সিএসএস, তাহলে অনেক সময় ছোটখাটো কাজ করতে অনেক সুবিধা হয়। আর এইচটিএমএল আসলে খুব একটা যে লাগে এরকম না, বাট তারপরে যেটা আছে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে পুরো ওয়েবসাইটের ডিজাইন, কোথায় কোন কালার হবে, কোথায় কোন দেখতে কেমন হবে, কোন কালারের উপরে কোন কালার হবে, এই জিনিসটা যে সিএসএস টা, এটা খুবই কাজে লাগে। একটু যদি আপনারা এলিমেন্টর প্রো তো সবাই ইউজ করছেন, এই একটা কন্টেন্টে ধরেন যে আমরা অ্যাডভান্স সেটিংস এ গেলাম, এখানে দেখেন যে একটা কাস্টম সিএসএস অপশন থাকে। এইখানে আমরা এলিমেন্টর প্রো যখন ইউজ করি আমরা কাস্টম সিএসএস ইউজ করতে পারি। এগুলো তো সবাই দেখেছেন তাই না? তো একটু মাইক ওপেন করে বলেন তো, কাস্টম সিএসএস ইউজ করছেন বা দেখেছেন এলিমেন্টর প্রোতে? জি ভাই, দেখছি। আচ্ছা, এখন মূল যে জিনিসটা সেটা হচ্ছে এই সিএসএস গুলো ব্যবহার করে কিভাবে অনেক কিছু এডিট করা যায়, তারপরে আমি দেখাবো যে কিভাবে এআই দিয়ে এই জিনিসগুলো এডিট করবেন। ধরেন যে আমি হেডিং ট্যাগটা এখন এডিট করব। এই হেডিং ট্যাগটার কালার আছে আমার এরকম, এটা আমি সিএসএস দিয়ে এডিট করতে পারি। এখন এখানে আমার সিএসএস অ্যাপ্লাই করার অপশন নাই, আমার এলিমেন্টর প্রো লাগবে। বা অনেক সময় কিছু স্টাইল করার আমার কাছে অপশন থাকবে না, সেই কাস্টম স্টাইল গুলো করার জন্য আমার মূলত হচ্ছে সিএসএস দরকার হয়। তো সিএসএস সম্পর্কে আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে এই সিএসএস কি এটা দরকার নাই। সিএসএস হচ্ছে মোটামুটি 3 রকম: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, তারপরে আছে হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই জিনিসটা আপনাদেরকে একটু আমি দেখাই। একটা সিএসএস স্টাইল যখন আপনারা লেখেন তখন সেখানে স্টাইল বাটন, স্টাইল দেওয়া হয়, স্টাইল এইচটিএমএল ট্যাগটা ইউজ করা হয়, স্টাইল। এখন এই স্টাইল ট্যাগটা ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন রকম সিএসএস অ্যাপ্লাই করতে পারি। এই ট্যাগটা আমি এখন এন্ড করি না, এই জন্য আমার এরর দিচ্ছে। আচ্ছা, এখানে কোনো মনে ট্যাগে স্টেপ হয়েছে, আচ্ছা এটা সমস্যা নেই। আচ্ছা, এখন স্টাইল ট্যাগটা ইউজ করে আমরা কিভাবে সিএসএস অ্যাপ্লাই করতে পারি কোনো কিছুতে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো ফার্স্ট অফ অল আগে আমরা দেখি যে সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদের কাছে হয়ে থাকে 2-3টা। তার মধ্যে সবচেয়ে সহজ যেটা হয় সেটা হচ্ছে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করা এলিমেন্টর প্রো দিয়ে। এখন এলিমেন্টর প্রো আপনার কাছে নাই, আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করছেন, তখন কিভাবে আপনি সিএসএস ইউজ করবেন বা কি করবেন, এই জিনিসগুলো আমরা দেখি। তো এই পুরাটা আমার দরকার নাই, এখান থেকে আমরা একটু মিশাই দেই, মাই নেম ইজ তানজিম। আচ্ছা, একটা এইচটিএমএল আমরা ফিল নেই, সহজ হবে তাহলে আরো। আমরা এখানে ধরেন যে একটা এইচটিএমএল ফিল নিলাম, এটার মধ্যে আমরা যা লিখবো তা চলে আসবে। মাই নেম ইজ তানজিম, মাই মেন্টর ইজ হাসনাত ভাই। এখন দেখেন এইভাবে এইচটিএমএল ট্যাগ দিয়ে আপনি যে কোনো কিছু লিখে আপনার হচ্ছে এইভাবে দেখাতে পারেন, এটাকে স্টাইলিং করতে পারেন দরকার মতো। এবং আপনারা যে ওয়েবসাইটে কাজ করছি বা আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে এই জিনিসগুলো এমন ভাবে সেট আপ করা আছে, এইচটিএমএল সিএসএস ট্যাগটা অটোমেটিক হয়ে যায়। এখানে যদি আমি একটা লাইন ব্রেক দিতে চাই, তাহলে আমি এখানে একটা বিআর ট্যাগ দিব, তাহলে এই যে আমার লাইন ব্রেক হয়ে গেল। এই ধরনের জিনিসগুলো এখন এই লাইনে, এখন ধরেন আমি এই লেখাটা যেটা, এই লেখাটাকে আমি লাল করতে চাই, তাহলে এই লেখাটা লাল করার সহজ উপায় হচ্ছে এখানে আমি একটা স্প্যান ট্যাগ নিব। আচ্ছা, এটা কাজ করছে না, এটার ভিতরে দেওয়া লাগবে। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমার লাল হয়ে গেল। তো এটা হচ্ছে একবারে সিএসএস এর খুব
সহজ ব্যবহার, এবং এই ধরনের সিএসএস গুলোকে আমরা বলি হচ্ছে ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস। এখন সিএসএস এর মেইন ব্যবহার আমার কাজ করার সময় কখন লাগে, এই ধরনের দুই একটা যদি আমরা জিনিস দেখি তাহলে জিনিসটা আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে একটা আইকন বক্স নিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটার মধ্যে অনেক কিছু লেখা আছে। আচ্ছা, এরকম একটা এখন আমার আইকন বক্স আছে। এখন ধরেন এই যে এই লেখাটা আছে, এই লেখাটা আছে, এই লেখাটাকে আমরা যে জাস্টিফাইড করতে পারি, ডানে বামে সামনে পিছে সমান হয়। এখন আইকন বক্সের মধ্যে যখন আপনি কাজ করবেন তখন এই যে এই লেখাটা যেটা, এই লেখাটাকে আপনি দেখবেন সমান করার কোনো অপশন আছে, এখন মনে হয় এড করতে, আগে এটা ছিল না। আগে শুধু ডান বাম আর মিডিল সেন্টার করা যেত। এখন ধরেন আপনার কাছে এই জিনিসটা নাই, এই জাস্টিফাইড করার অপশনটা নাই, তখন আপনি এই জিনিসটা কিভাবে জাস্টিফাই করবেন? তখন আপনি এক্সট্রা সিএসএস ইউজ করে এই ধরনের জিনিসগুলোকে আপনি জাস্টিফাইড করতে পারবেন। বা আবার ধরেন এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এরকম দিতে পারি বা এরকম দিতে পারি, বা আমার ইচ্ছা মতো যে কোনো একটা কিছু দিতে পারি। এখন আমি চাই যে এখানে আমার 3 কালারের গ্রেডিয়েন্ট হবে, বা কোন ক্লায়েন্ট আমাকে যে একটা ডেমো ওয়েবসাইট দিয়েছে, সেই ডেমো ওয়েবসাইট আমি দেখলাম এখানে 3 রকম কালার হবে, বা একটা লেখার মধ্যে বিভিন্ন রকম কালার হবে। তখন আমি সেটা কিভাবে করব? তখন হচ্ছে আমরা এরকম বিভিন্ন রকম সিএসএস গুলো ইউজ করতে পারি। তো আপাতত এইটুক তো বুঝেছেন যে আমরা সিএসএস দিয়ে কি করতে পারি, বা একটা আইডিয়া তো হয়েছে। তো একটু বলেন তাহলে আমি আগাই আবার। জি ভাই। আচ্ছা, সিএসএস দিয়ে যখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে আমরা কি ধরনের জিনিসপাতি করতে পারি, তখন আমাদের হচ্ছে সিএসএস কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটার একটা ছোট ডেমো দেখি আমরা। ডেমো দেখার জন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেই। আচ্ছা, এখন সিএসএস অ্যাপ্লাই করা যায় হচ্ছে কয়েক ভাবে। একটা হচ্ছে আমার আহ, এখান থেকে আমরা কাস্টম সিএসএস অ্যাড করতে পারি। আর একটা হচ্ছে আমরা যদি থিমে চলে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে গেলাম, থিম ডিটেইলসে গেলাম, কাস্টমাইজে গেলাম, এইখানে দেখবেন একটা অপশন আছে এডিশনাল সিএসএস। এখানেও আমরা বিভিন্ন ভাবে সিএসএস অ্যাড করতে পারি। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্যাগ, যেটা ইনস্ট্রুমেন্ট ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন ভাবে সিএসএস অ্যাড করতে পারি। তো ওইটা আমি দেখাই। ফার্স্টে হচ্ছে পেজের মধ্যে কিভাবে দিব। এইটা আমি একটা টেক্সট নিয়েছি, এই টেক্সটটাকে আমার ফার্স্ট হচ্ছে সিলেক্ট করা লাগবে। এখন এই টেক্সটটাকে আমি সিলেক্ট করব কিভাবে? আমরা একটু এখানে চলে আসি। সিএসএস সিলেক্টর, 2 রকমের সিলেক্টর পাওয়া যায়। কোন একটা কন্টেন্টকে যখন আমি সিএসএস দিয়ে এডিট করব, তখন আমার সেই কন্টেন্টটাকে সিলেক্ট করা লাগবে। সেটার জন্য আমার 2 রকমের সিলেক্ট করার ব্যবস্থা আছে, একটা হচ্ছে ডট ক্লাস আর একটা হচ্ছে হ্যাশ আইডি। এখন ডট ক্লাস বা হ্যাশ আইডি দিয়ে কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট করার জন্য আমাকে ফার্স্টে এখানে আসি, আমি অ্যাডভান্স সেটিংস এ চলে গেলাম, বা এটা এডিট করছিলাম, অ্যাডভান্স সেটিংস এ চলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন 2 রকম, একটা হচ্ছে সিএসএস আইডি আর একটা হচ্ছে সিএসএস ক্লাস। এখন আমি এখানে একটা সিএসএস আইডি দিয়ে দিলাম, আইডি এটার নাম দিলাম আইডি। আচ্ছা, নাম আইডি দিলাম ডেমো, এটাকে আমি হচ্ছে পাবলিশ করলাম। এটা একটু এটাকে দেখি, দেখেন যে এই যে এটাকে আমরা পাবলিশ আইডি দিয়ে পাবলিশ করলাম। এখন এই জিনিসটা আমি চাই যে স্টাইল ছাড়া কোনোভাবে এটা কালার চেঞ্জ করা যায় কিনা। তাহলে এখন যদি আমি একটু অ্যাপিয়ারেন্স চলে আসি, তাহলে এখানে এই যে এডিশনাল সিএসএস দেওয়ার যে অপশন, এখান থেকে এখন আমি এখানে লিখতে পারি আইডি দিয়েছিলাম ডেমো, তাহলে এখানে আমি দিলাম হ্যাশ ডেমো। এবার সিএসএস অ্যাপ্লাই করার যেটা আমার ডাবল ব্র্যাকেট দিয়ে আমি দিলাম কালার হোয়াইট। এবার এটাকে আমি পাবলিশ করলাম। এবার যদি আমি এখানে আসি, এসে একটু রিফ্রেশ দেই, তাহলে আপনি দেখছেন যে এই যে আমার সিএসএস দিয়ে কালারটা হোয়াইট হয়ে গেল। এটা আমি এখান থেকে করতে পারতাম, স্টাইল থেকে করতে পারতাম, কিন্তু সাপোজ আমার কাছে সেই অপশনটা নাই যে স্টাইল থেকে আমি কিভাবে করব। তখন একটা অপশন আমার কাছে হচ্ছে এই যে হ্যাশ ডেমো। ডেমোটা দিয়ে আমরা এই যে এডিশনাল সিএসএস এখানে এসে করতে পারি। আচ্ছা, আরো একটা জায়গায় করতে পারি, সেটা হচ্ছে এখানে এখন আমরা একটা এইচটিএমএল ফিল্ড নেব। এইচটিএমএল ফিল্ড নিলাম, এইচটিএমএল ফিল্ডের মধ্যে আমরা এখন দেবো এখানে স্টাইল। আচ্ছা,
এটা হচ্ছে হ্যাশ ডেমো কালার হোয়াইট। এই যে আমরা যখন এইভাবে দিলাম একটা কিছু, তখন হচ্ছে কালারটা হোয়াইট হয়ে গেল। এটাকে আমরা বলি ইনপেজ সিএসএস। এইভাবে যখন আমরা কোনো জায়গায় ছোটখাটো কাজ করালে, অনেক সময় দেখা যায় যে আপনার টেক্সট এডিট করা লাগছে, দু একটা টেক্সট এডিট করার পর আপনার কোনো একটা কিছু এইভাবে দেওয়া লাগছে, তখন হচ্ছে আপনি সেখানে এইভাবে সিএসএস অ্যাপ্লাই করে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, আর একটা যেটা উপায় আছে সেটা হচ্ছে আমার ডিরেক্ট কাস্টম সিএসএস ইউজ করা। সেটার জন্য আমার কাছে এলিমেন্টর প্রো নাই, কিন্তু অনেক ফ্রি প্লাগইন আছে, সেগুলোর একটা কোনো একটা আমরা ইউজ করতে পারি। যদি আপনাকে ক্লায়েন্ট এলিমেন্টর প্রো না দেয়, লাইসেন্স কিনা না দেয়, আমি একটা অপশন দেখাই দিই আপনাদেরকে। এটা আমার খুব পছন্দের, রয়্যাল অ্যাডন্স। এটার মধ্যে এলিমেন্টর কাস্টম সিএসএস এরিয়াটা পাওয়া যায়। এদের অনেক ডেমো আছে, অনেক উইজেট আছে, ওগুলো ইউজ করতে পারেন। এই প্লাগইনটা আমার ভালো লাগে আর কি। আচ্ছা, এটা এইভাবে থাকুক, এটা কিছু করার আমার দরকার নেই। আমি এই পেজটাকে একবার রিফ্রেশ দিই। আচ্ছা, এটাও আমি কেটে দিয়েছি, এটাও আর দরকার নাই। পাবলিশ। আচ্ছা, এই যে এটা আবার আমি যখন সিএসএস কেটে দিলাম, এটা আবার আগের মতো হয়ে গেছে। এখন দেখেন, এটা সিলেক্ট করলাম। এখন এই জায়গাতে যদি আমি আসি, আমার কাছে এই যে কাস্টম সিএসএস এর একটা অপশন চলে এসেছে। এখন এই কাস্টম সিএসএস যখন আমি কোনো একটা কন্টেন্টের উপর অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমার ডিরেক্ট ওই কন্টেন্টে আমি কাজ করতে পারবো। এখানে যদি আমি জাস্ট লিখি আচ্ছা সিলেক্টর, এটা কাজ করছে না, কারণ হচ্ছে আমরা একটা এইচটিএমএল ট্যাগ দেওয়া আছে না, সেটাকে ডিলিট করে দিলাম। আর কি আছে, আচ্ছা এটাকে রিফ্রেশ দিই একবার। আচ্ছা, এখন এই যে এই কন্টেন্টটা এরকম কালার হয়ে আছে। এখন এইখানে আমরা একটা কাস্টম সিএসএস যদি দিতে চাই, তাহলে সিলেক্টর লিখে জাস্ট এই কন্টেন্টটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে আমি লিখলাম কালার রেড। যদি না আসে তাহলে সাথে একটা আমরা ইম্পর্টেন্ট ট্যাগ লাগাই দেবো। যখন ইম্পর্টেন্ট দিলাম, তখন হচ্ছে আমার অন্য যেগুলো সিএসএস ট্যাগ ছিল সেটাকে ওভাররাইট করে ও আমি এখানে যেটা লিখেছি সেটাকে নিবে। এইভাবে আমি কালার রেড করতে পারি। তো এই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে সিএসএস ব্যবহার করে করতে পারি। তো টুকটাক যদি এইচটিএমএল আর সিএসএস টা একটু আমরা দেখে নিই, তাহলে হচ্ছে অনেক সময় কাস্টম কোনো কাজ যদি করা লাগে, কাস্টম কোনো ডিজাইন যদি করা লাগে, আপনি কোনো ফিচার বানাতে পারবেন না হয়তো, তার জন্য আপনার প্লাগইন ডেভেলপ করা লাগবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো আপনি করতে পারবেন। আর আপনি না পারলেও সেটা হচ্ছে এআই দিয়ে করাই নিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার এটা গেল। ও আর একটা জিনিস দেখায়, এই যে এটার কথা বলছিলাম, এই লেখাটাকে আমরা জাস্টিফাই করতে পারি না। তো ধরেন স্টাইল থেকে আমার এই জাস্টিফাইড অপশনটা নাই, তাহলে এই লেখাটাকে আমি এখন চাইলে জাস্টিফাই করতে পারবো। আমি প্রথমে এই ফুল কন্টেন্টটার কাস্টম সিএসএস দেখেছি, এই ফুল কন্টেন্টটা আমার সিলেক্ট করা আছে, তাহলে এইটাকে আমি নিয়ে নিলাম সিলেক্টর। এখন এই জিনিসটাকে যদি আমরা ইন্সপেক্ট করে দেখি, একটু দেখেন, তাহলে দেখেন যে এই লেখাটা যেটা, এটা আছে একটা পি ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ এইচটিএমএল ট্যাগের মধ্যে। তাহলে এই ধরনের প্যারাগ্রাফ এইচটিএমএল ট্যাগটাকে যখন আমি এডিট করবো, সিলেক্টর যখন লিখলাম, আমার এই ফুল কন্টেন্টটাই সিলেক্টেড। এই কন্টেন্টের মধ্যে আমরা প্যারাগ্রাফটা জাস্ট এডিট করবো, তাহলে আমি লিখলাম পি। তারপরে আমি যদি রুল দেওয়া শুরু করি, তাহলে আমি বিভিন্ন রকম রুল দিতে পারি। কালার হোয়াইট, ইম্পর্টেন্ট, কালার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, টেক্সট অ্যালাইন, জাস্টিফাই, এই যে জাস্টিফাই হয়ে গেল। যদি না হয় সাথে ইম্পর্টেন্ট দিলাম। এইভাবে হচ্ছে আমরা সিএসএস গুলো অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে মোটামুটি টুকটাক যদি আমি দেখাই এইচটিএমএল সিএসএস কিভাবে করা যায়, কি করা যায় না করা যায়, এই ধরনের জিনিসগুলো গেল। এখন এই ধরনের জিনিসগুলো এখন আগে মানুষ শিখতো, শিখে একটা একটা করে ইউজ করতো বা অ্যাপ্লাই করতো। ও আচ্ছা, ডট এটা শেখানো হয় না, তাই না? আচ্ছা, এখন ধরেন কোন একটা ডিজাইন, এই ডিজাইনটা আপনি কয়েক জায়গাতে ইউজ করতে চান, সেটার জন্য আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে তখন আপনি সিএসএস ক্লাস ইউজ করবেন। ফার্স্টে এটাকে একটা ক্লাস দিয়ে দিবেন। আমি এটারও ক্লাস দিলাম হচ্ছে ডট ডেমো 2। আর সিএসএস যেটা ছিল এটা এখান থেকে আমি কেটে দিলাম।
এখন এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট করলাম। এটাকে আমার ডুপ্লিকেট করা লাগবে না, আমি আরেকটা নেই, অন্য আরেকটা কিছু নাই। কি নেওয়া যায় এখান থেকে দেখি, বাটন, ডিভাইডার, আইকন, প্রো এলিমেন্ট, এগুলো আমার দরকার নাই। ইমেজ বক্স নেই একটা, আমরা ইমেজ বক্স নেই। আচ্ছা, ইমেজ বাকি বক্সের মধ্যে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার, পিছনের ব্যাকগ্রাউন্ডে যে তিনটা কালার আছে না, ওটা চেক মানে করে দেখেন তো, তিনটা কালার আচ্ছা ওইটা আমি দেখাবো, ওইটা কিভাবে করবেন ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে ধরেন যে আমি একটা ইমেজ নিলাম। এখন এইটার আমরা ক্লাস দিয়েছি হচ্ছে ডট, ক্লাস দিব হচ্ছে শুধু ডেমো2, এখানে ডট দেবো না, এখানে just দিলাম ডেমো2। এখন এই সেম ধরনের স্টাইল যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, এই সেম ক্লাসটা জাস্ট এখানে এনে আমরা দিয়ে দিব ডেমো2 ক্লাস দিলাম। এখন এই ক্লাস ডেমো2 ক্লাসের জন্য আমরা কোনো রকম ডিজাইন দেই না এখনো। এখন আমরা ডেমো2 ক্লাসের জন্য জাস্ট একটা ডিজাইন দেই, দেখি। এখানে আমি একটা ছোট HTML উইজেট নিলাম। উইজেট নেওয়ার পর এখানে আমরা এখন লিখলাম স্টাইল স্টাইল। আচ্ছা, এখন আমরা এই ডেমো2 ক্লাস ডট ডেমো2 ক্লাসের মধ্যে আমার এইটা আছে, এটাও ডেমো2 ক্লাস। এই ডেমো2 ক্লাসের মধ্যে আমরা যতগুলো প্যারাগ্রাফ পাবো সবগুলো প্যারাগ্রাফের আমরা চাইবো যে কন্টেন্টের কালারটা হবে সাদা। তাহলে যে ডেমো2 নিলাম, পি সিলেক্ট করলাম, তারপর যদি এখন আমি করি কালার হোয়াইট, আসে নাই, তাহলে আমরা ইম্পর্টেন্ট ট্যাগ দিব। এই যে ইম্পর্টেন্ট দিলাম যখন, তখন দেখেন এটা হচ্ছে একটা আইকন বক্স, এটা হচ্ছে একটা ইমেজ বক্স। কিন্তু আপনি একটা CSS ইউজ করে এই দুটারই আপনি প্যারাগ্রাফ ট্যাগের কাজগুলো করে ফেলতে পারলেন। এটা হচ্ছে CSS ইউজ করার আর একটা সুবিধা। এখন এখানে একটা ব্যাপার আছে, ক্লাস হচ্ছে আপনি অনেকগুলো এলিমেন্টের ক্লাস দিতে পারবেন, আর আইডি হচ্ছে একটা এলিমেন্টের জন্য একটা আইডি। আর লাস্ট আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একই টেক্সটের মধ্যে বা কন্টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার ইউজ করা। আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেই, টেক্সট এডিটর নিলাম একটা, এটা কালারটা এখান থেকে সাদা করে দিই আমরা। এখানে সাদা না, এই যে সাদা বললাম, বা লাল কমলা কিছু একটা, নীল কিছু একটা রাখি, এরকম কিছু একটা থাকলো। এখন আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে এই পুরা জিনিসটার মধ্যে তোমার কয়েকটা ওয়ার্ড হবে বোল্ড হবে, কয়েকটা ইটালিক হবে, কোনোটা একটু কালার চেঞ্জ হবে যেন চোখে পড়ে। সেই জিনিসটা আপনি কিভাবে করবেন, জাস্ট এখানে কোডে চলে যান। এখন ধরেন যে এখানে এই ওয়ার্ডটুকু, এই দুটো শব্দ আমরা কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে আমরা চাই হচ্ছে এই দুটো হবে সাদা। তাহলে এই জিনিসটা CSS দিয়ে খুব সহজে করা যায়। ফার্স্টে হচ্ছে আপনাকে যে জিনিসটা আপনি চেঞ্জ করবেন সেটাকে আপনাকে আলাদা একটা ট্যাগে নিয়ে নিতে হবে। সেই ট্যাগটা হচ্ছে স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগে নিয়ে নিলাম, দেখেন কিছু হয় না। কিন্তু এখন স্প্যান ট্যাগের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি জাস্ট আলাদাভাবে একটা স্টাইল অ্যাপ্লাই করবো CSS দিয়ে। তো নর্মাল স্টাইল নিলাম, সমান চিহ্ন দিলাম, তারপর হচ্ছে আমি দুটো অ্যাপোস্ট্রোফ নেবো। এখন আমি কালার যা খুশি চেঞ্জ করতে পারি, কালার আমি দিলাম হোয়াইট। দেখেন এই জায়গাতে দুটা কালার হচ্ছে হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখন এটা একটু বোল্ড করতে চাই, ফন্ট ওয়েট আমি এটা দিলাম 800, দেখেন এই লেখা দুটা বোল্ড হয়ে গেছে। এখন অনেক সময় এরকম কাজ করা লাগে যেখানে আপনাকে হচ্ছে এই ধরনের জিনিসগুলো দিয়ে আপনাকে বলবে যে আমাকে এই ধরনের একটা করে দাও, মাঝখানে আমার এই সব শব্দগুলো বোল্ড হবে, কোনোটা ইটালিক হবে, কোনোটা একটু কালার চেঞ্জ হবে। তখন আপনি কি করবেন, একটা ফুল প্যারাগ্রাফের মধ্যে দুটো ওয়ার্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন বা স্টাইলটা কিভাবে চেঞ্জ করবেন, আপনি এই ধরনের CSS ব্যবহার করে আর HTML ব্যবহার করে এই ধরনের কাজগুলো করতে পারেন। কারণ আপনি এতটুকু দুটো শব্দের জন্য তো দুইটা প্যারাগ্রাফ ট্যাগ বা টেক্সট ইউজ করতে পারবেন না। এটা কি বুঝা গেছে মোটামুটি CSS থাকলে বা জানা থাকলে আমরা কি ধরনের হেল্প পাই, কেউ একটু বলেন। জি ভাই। আচ্ছা, এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো শিখবো বা শেখা লাগবে। এখন সবকিছু তো হয়ে যাচ্ছে AI, তাহলে এই ধরনের জিনিসগুলো কেন শেখা লাগবে বা শিখলে লাভ কি? শিখলে লাভটা হচ্ছে খুব সহজ, আপনি যদি এই জিনিসগুলো পারেন তাহলে আপনি AI দিয়ে দরকার মতো কাজ করে নিতে পারবেন। এখন ধরেন এই কালারটা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে আমি চাইছি এখানে আমার 3টা কালারের একটা গ্রেডিয়েন্ট।
তাহলে সহজ কথা, আপনি চ্যাট জিপিটির কাছে চলে যান, চ্যাট জিপিটির কাছে যে বলেন এখানে আমরা স্টাইল থেকে 2 ধরনের ভেরিয়েন্ট ইউজ করতে পারি, তাই না? এটা তো আপনারা সবাই দেখেছেন হয়তো, বা কম্পিউটার একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এটা তো দেখেছেন আমরা গ্রেডিয়েন্টে 2 ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট আমরা কিছু ইউজ করব না, আমরা চ্যাট জিপিটির কাছে যে বলবো যে আমি কি করতে চাই বা কি করতে চাচ্ছি। তো আমরা জাস্ট নর্মাল একটা প্রম্পট দেই, give me a css for elementor custom css. I want to turn the background of a flexbox container to 3 color gradient. এলিমেন্টর প্রো লিখে দিলাম। এখন আমরা একটা সিএসএস দিয়ে দেখাই। তাহলে এই যে দেখেন একটা আপনাকে হচ্ছে সিএসএস কোড দিয়ে দিয়েছে। এখন এই সিএসএস কোডটা আমি ফুল কন্টেইনারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি হচ্ছে কাস্টম সিএসএস চলে গেলাম, এখানে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। যদি এখানে দেখেন যে এরকম। আচ্ছা, আর একটু কালার গুলো আমি বলে দেই, কালার্স উইল বি রেড, গ্রিন, ব্লু। দেখেন এখানে আপনার 3টা কালার চলে এসেছে, বাম দিকে দেখেন লাল, মাঝখানে দেখেন সবুজ, ডান দিকে দেখেন নীল। আপনার যেভাবে দরকার, আপনি চ্যাট জিপিটি হোক, জেমিনি হোক, আপনার যেটা দরকার সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আপনি এই জিনিসটা চ্যাট জিপিটি দিয়ে কখন করতে পারবেন? যখন হচ্ছে আপনার কি করা যায় চ্যাট জিপিটি দিয়ে, বা সেই জিনিসটা আপনার জানা আছে। চ্যাট জিপিটি আপনাকে এরকম একটা কোড দিয়ে দিল, সে কোডটা কোথায় এনে বসানো লাগবে, কিভাবে বসানো লাগবে, সেই জিনিসটা যখন আপনি জানবেন, তখন এই ধরনের কাজগুলো খুব সহজে করতে পারবেন। আপনার জিনিসগুলো খুব ডিপে, যে এখন এআই যুগ, অত বেশি শেখার দরকার আছে এমন না, কিন্তু ওইটুকু আপনাকে শেখা লাগবে যেটা দিয়ে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এই জিনিসগুলো। এটা গেলে আরেকটা হচ্ছে কিছু জিনিস আছে প্লাগইন থেকে কালার ফিক্স করে দেয়, সেই ধরনের জিনিসগুলোতে আমরা কালার চেঞ্জ করতে পারি না অনেক সময়। তো এরকম একটা আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। এটা আমি ফর্ম আমার লাগবে না, রয়্যাল এলিমেন্টস কই গেল? হ্যাঁ, এখান থেকে আপনাদের একটা ছোট্ট আমি কিছু দিয়ে একটা উদাহরণ দেখাই। হেডিং আছে এখানে। ও আচ্ছা, ডুয়েল কালার হেডিং আপনারা এরকম ইয়াতে পাবেন, কিন্তু আপনার যদি ট্রিপল কালার হেডিং দরকার হয় তখন আপনি কি করবেন? ধরেন যে হেডিংটাকে এখন আমি ট্রিপল কালার বানাবো। নাও গিভ মি এ সিএসএস টু মেক এ 3 color heading, same color. আচ্ছা, এই যে আমাকে দেখেন সিএসএস দিয়ে দিয়েছে, এটা আমি কপি করলাম, কপি করে এখানে গেলাম, এই হেডিংটা যেটা আছে এটাকে আমি মিশাই দিচ্ছি, এটা আমার দরকার নাই, আমি কাস্টম একটা কিছু ইয়া করবো। এটা নাই না কেন আছে, এটা স্টাইল রিসার্চ করে দেই আমি, স্টাইল। আচ্ছা, এখন এটা আমি অ্যাডভান্স সেটিংস এ গেলাম, অ্যাডভান্স সেটিংস এ যে আমি এখানে সিএসএস অ্যাপ্লাই করে দিলাম, এর একটু ডান দিকে আনি আমি। দেখেন যে এইখানে 2-3টা কালারের গ্রেডিং হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আপনার একটা কন্টেইনারের উপরে আছে তাই। দেখেন এই যে কন্টেইনারের মধ্যে আপনি হচ্ছে একটা এরকম গ্রেডিং পেয়ে গেছেন, বা আপনার একটা টেক্সটের মধ্যে এই যে ছোট যখন করলাম তখন আপনার পুরো জিনিসটা এই যে লাল, নীল, সবুজ 3 রকমের কালার হয়ে গেল। তো কখনো যদি ক্লায়েন্ট এরকম কোনো কিছু চাইতে পারে যে আমি চাই আমার এটা একটু কালারফুল হোক, বা এই কালার গুলো থাকুক, এই জিনিসগুলো চেঞ্জ হোক, এই ধরনের জিনিসগুলো আপনি হচ্ছে HTML CSS দিয়ে খুব সহজে করতে পারবেন। আর এলিমেন্টর প্রো যদি না থাকে তাহলে কিভাবে HTML CSS টা ইউজ করা লাগবে, কোথায় কিভাবে CSS দিতে পারবেন, এই ধরনের দুটো টিপস আপনাকে শিখাই দিলাম। একটা হচ্ছে এরকম প্লাগইনের মাধ্যমে, আর একটা হচ্ছে জাস্ট এখানে যে একটা আইডি দিবেন, তারপর অ্যাপিয়ারেন্স থেকে আপনারা হচ্ছে একটা ইয়া করে ফেলতে পারবেন। এখানে গেলেন অ্যাপিয়ারেন্স, থিম, কাস্টমাইজ, এখানে দেখেন যে একটা এডিশনাল সিএসএস অপশন আছে,
এখানে আমরা যেটা সিলেক্টর লিখেছিলাম, সিলেক্টরের জায়গায় এখানে আমরা জাস্ট আমাদের ইয়াটা লিখব। এই জিনিসটা আপনাদেরকে দেখাই, এই সেম জিনিস এটা আমি এখান থেকে হটাই দিলাম, সাদা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি না। এখানে আগে আমি একটা ইয়া দেই, আইডি দেই, আইডি আমি দিলাম হচ্ছে হেডিং, হেড লিখলাম জাস্ট। তাহলে এখানে এখন আমরা দিব হ্যাশ হেড, আইডির জন্য হ্যাশ, ক্লাসের জন্য হেড। আচ্ছা সিলেক্টর এটা দরকার নেই, সেম জিনিস। এইটুকু দিয়ে আমি পাবলিশ করলাম। এখন যদি আমরা এই পেজটা রিফ্রেশ দিই, সেটা পাবলিশ করা হয় নাই না, উপরে একটা ব্র্যাকেট মনে হয় দেওয়া হয় না। ব্র্যাকেট দেওয়া হয় নাই, ঠিক ধরছেন। আচ্ছা এই যে স্যার এইভাবে হচ্ছে আমরা, জি বলেন। স্যার একটু আমি একটু অ্যাড্রেস যাবো তো, পরে কি ভিডিও কি দেওয়া যাবে না? জি জি ভিডিও দিয়ে দেবে আপনাদের কাছে, আমি স্লাইডটাও দিয়ে দিব, এই স্লাইড যেটা এটাও দিয়ে দিব। সমস্যা আমার ভিডিও দিন, হ্যাঁ জি জি ভাই, ভিডিও হ্যাঁ ভিডিও রেকর্ড করছে আপনার ভাই, ভিডিও দিয়ে দিবে। স্যার আমার নাম্বারটা জানেন? আর ভাই গ্রুপে দিয়ে দিবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু 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 বিজি তো, তার জন্য আমি একটু নিতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা এইভাবে দেখেন যে আপনার হচ্ছে সিএসএস ব্যবহার করে এই ধরনের অনেক রকম কাস্টমাইজ করতে পারবেন। তো এই গেল হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা কি ধরনের কাস্টমাইজেশন করতে পারি বা কি কি করতে পারি। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস জন্য সিএসএস আর এইচটিএমএল শিখে রাখলে ভালো। এখন শিখবেনটা কোথায়, শেখার জন্য আপনাদের কাছে এখানে একটা স্লাইড এড করা লাগতো, এটা অ্যাড করতে আমি ভুলে গেছি। শেখার জন্য আপনাদেরকে আমি কয়েকটা সাইট দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে W3 স্কুলস, একটা হচ্ছে নিট একাডেমি, আর একটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। ফ্রি কোড ক্যাম্প এই তিনটা হচ্ছে লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, বা আপনার ভাই পরে একটু গ্রুপে দিয়ে দিন। এই সাইট গুলো থেকে আপনার হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যেটা যেটা আপনার দরকার সেই জিনিসগুলো আপনারা শিখে নিতে পারবেন। খুব যে ডিপলি শেখা লাগবে এরকম না, কিন্তু আপনার ওইভাবে শেখা লাগবে যেন হচ্ছে এআই দিয়ে ইউজ করতে পারেন। আর একটা যেটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে প্লাগইনের ক্ষেত্রে কি করব, যে প্লাগইন থেকে কোনো একটা কোড চলে আসছে, আমি তো জানি না যে কোন জায়গাটাতে এডিট করলে আমার ওই জিনিসটা এডিট হবে। তো এইটারও আপনাদেরকে একটা আমি দেখাই দিচ্ছি, উপায় দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা আর একটা ফ্লেক্স বক্স নিয়ে নেই, ফ্লেক্স বক্সের মধ্যে এখানে আমরা এখন একটা রয়্যাল এলিমেন্টরের যে কোনো অ্যাড অন নিয়ে নেব। এখান থেকে কোনটা নেওয়া যায়, আচ্ছা এই যে ধরেন যে কন্টেন্ট টগল এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখেন যে এখানে একটা বাটন আছে, এখানে একটা লাইফ টাইম লেখা আছে, অ্যানুয়াল লেখা আছে। এখন আমি চাই এই ধরনের কালার গুলো চেঞ্জ করতে, কিন্তু যেটা আমি স্টাইলিং এ পাচ্ছি না। ধরে নেন কথা কথা কোনো একটা কেসে আপনি হচ্ছে স্টাইলিং এ পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাহলে এটাকে পাবলিশ করেন। পাবলিশ করে এখানে একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে এই যে এই জায়গাটা যেখানে আপনি চেঞ্জ করতে চান সেখানে রাইট ক্লিক করে আপনি ইন্সপেক্ট বাটনে ক্লিক করেন। ইন্সপেক্ট বাটন আসার পর এই যে আপনার একটা এরকম ওপেন হবে, তখন দেখেন যে এইখানে একটার উপরে হোভার করলে আপনার একটা একটা সেকশন সিলেক্ট হচ্ছে। এই যে একটা এই ফুল সেকশনটা এই ট্যাগের আন্ডার আছে, এখান থেকে আপনি একটু ছোট করতে পারবেন, এই যে এইভাবে ছোট করা যাবে। একটার মধ্যে আর একটা আছে, আর একটার মধ্যে আর একটা আছে, এইভাবে পুরো জিনিসটা থাকে। আপনি মোটামুটি একটু বড় লেভেলের একটা সেকশন নেন, এই যে এই ফুল সেকশনটাকে আমি নিয়ে নিলাম। তারপর এখানে রাইট ক্লিক করে যেটা করবেন সেটা হচ্ছে কপি এলিমেন্টে ক্লিক করলেন। এখন আপনি চান যে এই বাটনটার যে সাদা কালারটা চেঞ্জ হোক, আপনি আবার চলে যান হচ্ছে চ্যাটজিপিটির কাছে, আপনি হচ্ছে ফুল এইচটিএমএলটা পেস্ট করে দিন যেটা কপি করেছিলেন,
তারপর লাস্টে লিখে দেন যে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য বাটন কালার টু রেড, গিভ মি CSS to use with Elementor Pro. দেখেন ও আপনার HTML ট্যাগ থেকে খুঁজে খুঁজে বের করছে যে কোন ক্লাসটা কোথায় আছে, কোন কন্টেন্টটা কোথায় আছে, কোন কন্টেন্টটার কোন ক্লাস আছে, কোন আইডি আছে। এই জিনিসগুলো ও খুঁজে খুঁজে বের করে আপনাকে এইভাবে একটা দিয়ে দিল। আমাদের এখন যেটা করার সেটা হচ্ছে কপি করে আনলাম, কাস্টম CSS এ গেলাম, পেস্ট করে দিলাম, দেখেন যে বাটনটা লাল হয়ে গেছে। এখন এইখানে আমরা আবার বলি যে the button has taken up the full space. আমাকে বলছে এটা অ্যাড করে দিতে, ওটার সাথে যদি আমরা এটা অ্যাড করে দিই, আচ্ছা গিভ মি দ্য ফুল CSS। যদি ChatGPT না পারে তাহলে আপনি অন্য কোনো ভাবে চেষ্টা করবেন, যদি তাও না হয় তাহলে আপনি নিজে দেখবেন যে সমস্যাটা কোন জায়গায়। আপনি জাস্ট এখানে যদি একটু দেখেন তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেটা রেড দিয়ে দিয়েছে, সুইচারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে রেড। এখন এই লাইনটা আমরা কেটে দিই, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা রেড ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা নাই হয়ে গেছে, ওই জিনিসটার কালারটা হয়ে গেছে এরকম। আর জাস্ট এখান থেকে যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দেই, আচ্ছা অ্যাক্টিভ RGB, ও আচ্ছা ইন্টেন্সিটিটা যদি বাড়াই দেই তাহলে এই যেটা রেড হয়ে গেল। ChatGPT যদি না পারে আপনি জাস্ট হচ্ছে একটু নিজে এডিট করে ফেলবেন, দেখবেন যে হয়ে গেছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনারা HTML CSS দিয়ে করতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি আমার জাস্ট একটা আইডিয়া দেওয়া। আমি হচ্ছে HTML CSS শেখানোর উদ্দেশ্য ছিল না, আপনাদেরকে হাসান ভাই বলছে, আমার জাস্ট উদ্দেশ্য ছিল আপনাদের একটা আইডিয়া দেওয়া যে কিভাবে এই জিনিসগুলো দিয়ে কি কি করা যায়। আশা করছি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আপনারা, এবং আমার আশা থাকবে যে আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখার পাশাপাশি টুকটাক হচ্ছে HTML CSS যতটুকু দরকার নিজেরা হচ্ছে একটু শিখে নেবেন। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলেন, তারপরে আচ্ছা হচ্ছে আমরা হ্যালো, জি ভাই শুনতে বলেন। পাচ্ছেন? জি 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 ভাইয়া, বলেন। আপনি প্রেজেন্ট শিটটা কি দেওয়া হয়েছিল? ক্লাস প্রেজেন্ট শিটটা? দিয়েছে ভাইয়া। জি ভাইয়া, আমার এক্স্যাক্টলি প্রেজেন্ট শিটে আমার যেটাকে প্রেজেন্ট শিট আছে সেখানে আমার অ্যাক্সেসটা মানে পাচ্ছি না, আমি আর কি সিলেক্ট করতে পারতেছি না রোগুলাতে। আপনি একটু যদি প্রেজেন্ট দিয়ে দিতেন ভাইয়া। আমার রোলটা হচ্ছে 21, মোহাম্মদ জানাতুল নাইম। 21, আচ্ছা ভাই একটু থাকেন, আপনার প্রেজেন্ট আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা না ভাই জান্নাতুল নাইম? জি জি, মোহাম্মদ জানাতুল নাইম, জি। আচ্ছা জি ভাই দিয়ে দিচ্ছি আপনার প্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর ভাইয়া। যদি HTML CSS থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, না হলে আমি হচ্ছে জাস্ট টুকটাক একটু মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। আচ্ছা কারো মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমরা টুকটাক একটু মার্কেট প্লেস নিয়ে কথা বলি, জাস্ট আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করি। মার্কেট প্লেস হচ্ছে অনেকটা কপাল লাগে আর কি। আপনাদের এটার জন্য আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপওয়ার্কে আপনারা একটু চেষ্টা করবেন। আপওয়ার্ক মার্কেট প্লেসটা আমার কাছে এই পর্যন্ত যা মনে হয়েছে ফাইবারের থেকে আপওয়ার্ক মার্কেট প্লেসটা একটু সহজ বা বেটার। আপওয়ার্কে যারা ক্লায়েন্ট থাকে তারা হচ্ছে একটু প্রফেশনাল হয়, ফাইবারের মতো ঝুট ঝামেলা একটু কম। ফাইবারে যেমন নতুনদেরকে তেমন একটা চান্স দেওয়াই হয় না, আপনার গিগের উপরে নির্ভর করছে, গিগ আপনার সামনে গেলে আছে ভালো কপালে, না হলে নাই। আপওয়ার্কে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে যে যে কোনো জব খুঁজে বিট করতে পারবেন। আপওয়ার্কে একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনাকে কানেক্ট কিনে কিনে বিট করা লাগবে। তো যখন আপনি একটা কাজ পাবেন তখন হচ্ছে আবার কিছু ডলার পেয়ে গেলেন, কানেক্ট গুলো ইউজ করতে পারবেন। আর আপওয়ার্কে যে কোনো কিছুতে বিট করার সময় আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে কোনো জব পোস্ট হওয়ার সাথে সাথে পারলে বিট করবেন। এই ধরেন যে এটা 1 মিনিট আগে পোস্ট হয়েছে, এটাকে আমরা একটু দেখি কি কি চাইছে ক্লায়েন্ট।
আচ্ছা, তারা হচ্ছে সাইট মাইগ্রেশন চায়, তাদের ডাউন টাইম হওয়া লাগবে মিনিমাম, যেন সাইট বেশিক্ষণ ডাউন না থাকে। তারপর হচ্ছে হ্যান্ডলিং ডিএনএস আর এসএসএল সেট আপ করা লাগবে, পোস্ট মাইগ্রেশন টেস্টিং এন্ড ক্লিন আপ। মাইগ্রেশনের পরে আপনাকে ফুল সাইট টেস্ট করা লাগবে যে সাইট ঠিক মতো কাজ করছে কিনা। আপনি তারপরে দেখবেন ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ক্লায়েন্টের রিভিউ দেখবেন। দেখেন ক্লায়েন্ট 23টা কাজের জন্য রিভিউ পেয়েছে, ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে রিভিউ দেয়, সেই রিভিউ ক্লায়েন্টের স্কোর হচ্ছে 4.97, বেশ ভালো স্কোর। এখন আপনার যদি দেখে মনে হয় যে এই জবটা আপনি খুঁজতে পারবেন, তাহলে হচ্ছে এই জবটাতে আপনি অ্যাপ্লাই করবেন। আরো একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রাইস আর ক্লায়েন্ট কি ধরনের মানুষ চায়। ক্লায়েন্ট যদি দেখেন যে প্রাইস অনেক বেশি এবং এক্সপার্ট মানুষ চায়, আর আপনার অ্যাকাউন্ট যদি হয় নতুন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনার চান্স কম, কারণ হচ্ছে আপনার কানেক্টটা নষ্ট হবে, সে আপনার প্রোফাইল দেখে আপনাকে আর নিবে না। আরো কয়েকটা আমরা দেখি, সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেটা কি বলছে এখানে। দেখেন, উই আর লুকিং ফর রিলায়েবল ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ফর সিম্পল ওয়েবসাইট tab. Upload new pictures to the gallery page of our website and update the contact form. একবারে ছোট একটা কাজ, ওয়েবসাইটে একটা গ্যালারি আছে, গ্যালারিতে কয়েকটা নতুন ছবি অ্যাড করা লাগবে, আর একটা কন্টেন্ট ফর্ম আছে, কন্টেন্ট ফর্মটাতে কিছু চেঞ্জ করা লাগবে। দেখেন এই ক্লায়েন্টটা দেখেন, 190টা হচ্ছে 5 স্টার রিভিউ আছে, পেমেন্ট মেথড ভেরিফাইড, ইউনাইটেড স্টেটস এর ক্লায়েন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এই ক্লায়েন্ট একটা ভালো, এবং ওনার যেহেতু কাজ বেশি নয়, ছোট কাজ, মাত্র $5, তো উনি মাত্র $5 দিচ্ছেন। তো এই যে দেখেন এখানে প্রপোজাল লেস দেন 5, এখনো বেশি মানুষ এই জবে অ্যাপ্লাই করেনি। আপনার হচ্ছে এই ধরনের জবগুলো খুঁজে সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন। এরপরে যদি অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে হচ্ছে আপনার চান্স থাকবে যে ক্লায়েন্ট আপনার বিটটা দেখবে, আপনি যেটা লিখছেন সেটা দেখবে। আর কিছুক্ষণের মধ্যে এটা দেখবেন যে 15 জন, 20 জন, 30-40 জন অ্যাপ্লাই করে ফেলছে, তখন আপনারটা কোথায় হারাই যাবে, ক্লায়েন্ট হয়তো আর দেখতে পাবে না। তো এই হচ্ছে আমার আপনি ছোটখাটো একটু যেটা আমার অভিজ্ঞতা হয়েছে আর কি। তবে আপওয়ার্কে এখনো বেশ ভালো লেভেলের কাজ পাওয়া যায়, এবং মানুষ হচ্ছে আপওয়ার্কের দিকে ঝুঁকছে। তো আপনারা হচ্ছে আপনাদের আপওয়ার্ক প্রোফাইল গুলোকে একটু রিফাইন করেন। যদি প্রোফাইল না থাকে খুলেন, মুনতাসির ভাই তো ক্লাস নিয়েছে। আপওয়ার্কে যদি ভালো মতো গ্রাইন্ড করতে পারেন এবং ভালো কাজ ডেলিভারি দিতে পারেন, তাহলে হচ্ছে যে ভালো চান্স আছে আর কি। আর আপওয়ার্কে আরেকটা জিনিস আপনাকে একটু করে দেয়, সেটা হচ্ছে জবের নিচে লেখা থাকে কোন দেশে মানুষ কাজ দিচ্ছে। দেখেন যে কানাডা, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা, এই ধরনের মানুষগুলোর কাজ অনেকেই করতে চায়, কিন্তু দেখেন যে এই যে ইন্ডিয়া বা পাকিস্তান, এই ধরনের মানুষগুলোর কাজ হচ্ছে অনেকে করতে চায় না, কারণ হচ্ছে তারা টাকা পয়সা নিয়ে ঝামেলা করে, কাজ নিয়ে ঝামেলা করে, কাজ দিয়ে ঠিকমতো টাকা দিতে চায় না, বা বেশি কাজ করায় নাই। তো এদের এখানে একটু এমনি বিট কম হয়। তো এটা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, এটাতে একটু রিস্ক থাকে। সেটা হচ্ছে যে আপনি খুঁজে খুঁজে কোনো একটা ইন্ডিয়ান বা পাকিস্তানি ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করলেন, সে হয়তো আপনাকে দিয়ে একটু খাটায় নিবে বেশি, বা আপনাকে একটু কষ্ট করা লাগবে বেশি, টাকা হয়তো দিবে কম, কিন্তু আপনার যদি কপাল ভালো থাকে আর একটা 5 স্টার রিভিউ যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের একটু ভ্যালু বাড়লো, আপনার একটা 5 স্টার রিভিউ হলো। এভাবে কয়েকটা 5 স্টার রিভিউ হলে আপনি তখন ফরেন ক্লায়েন্টের কাজ করাটা একটু সুবিধা হয়ে যাবে। এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একটু রিস্ক থাকে যে আপনি ভালো মতো একটা কাজ করে দিলেন, তারপরে হচ্ছে আপনার ভালো একটা রেটিং দিল না। তো এটা একটু ভেবে চিন্তা করেন যে রিস্ক নিবেন কিনা। আর এই আর কি মোটামুটি। আর কিছু আপনাদের প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি স্ক্রিন শেয়ার অফ দিই। আপনার জার্নিটা শেয়ার করেন ভাই। আমার জার্নি শেয়ার করি। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট ব্যাচে যখন ভর্তি হলাম, তখন 2-3 মাস পর থেকে আমি হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্ট খুঁজতাম ফেসবুকে। তো ফার্স্টে জানুয়ারি না ফেব্রুয়ারি মাসের দিকে, তখন আমার ছুটি চলছে, ভার্সিটি বন্ধ। তখন হচ্ছে একটা ক্লায়েন্ট পেলাম, উনি হচ্ছে অ্যামাজনের কি অ্যাফিলিয়েট জার্নিতে এরকম কি একটা, মানে কিছু একটা করে আর কি। ওনার একটা ওয়েবসাইট দরকার প্রোডাক্ট শোকেসিং এর জন্য। ও প্রোডাক্ট শোকেস না, ওনার হচ্ছে একটা এলএমএস ওয়েবসাইট দরকার। উনি হচ্ছে আমাকে অ্যাপ্রোচ করলো, যে ওনার কাজটা আমি নিলাম। উনি আমার কিছু ডেমো ওয়েবসাইট দেখালো, আমি দেখলাম যে ডেমো ওয়েবসাইট গুলো সবগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা বা তৈরি করা যাবে এরকম, টিউটোরিয়াল এমএস দিয়ে তৈরি করা। তো ওনার কাজ আমি শুরু করেছিলাম, কিন্তু বাংলাদেশি ক্লায়েন্ট হচ্ছে কিছুদিন পর বেশ ঝামেলা করে। মানে আজকে বলে যে এটা এরকম চেঞ্জ করেন, এই জিনিসটা ভালো লাগছে না, চেঞ্জ করলাম। আবার 2 দিন পর আবার ওইটা চেঞ্জ করায়, আবার ওইটা করায়, হ্যান করায়, ত্যান করায়। তারপরে হচ্ছে ওনাকে আমি বললাম যে আপনার এরকম হলে আপনার কাজ আমি করতে পারবো না, বা আপনার কাজ আমি করতে চাই না। তো তখন আবার ওনার অনেক
দেমাগ যে হ্যাঁ আপনি কত বড় ইয়া হয়ে গেছেন, আমার কত ওয়েবসাইট ডেভেলপার আছে, আপনি নতুন তাই আপনাকে একটু চান্স দিতে চেয়েছিলাম, আমার ওয়েবসাইট ডেভেলপার আছে, একদিনে 2-3 ওয়েবসাইট বানাই ফেলবে, 2,000 টাকা দিলে একদিনের মধ্যে ওয়েবসাইট বানাই দিয়ে দিবে। আমি কোনো কথা না বলে just বলছি যে ঠিক আছে ভাই, তাহলে আপনি ওকে দিয়ে বানাই নেন, তো বলে টলে আমি রেখে দিছি। তো তারপর আমি ওনার ওয়েবসাইট কয়েকবার চেক করছি, উনি হচ্ছে কোনো কাউকে ওয়েবসাইট বানাইতেও পারে না, এখন কোনো ওয়েবসাইটই নাই, ডোমেইন হোস্টিং মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তারপরে আবার এরকম খুঁজতে খুঁজতে ফেসবুকে এই যে কিছু গ্রুপ গুলো আছে, ফেসবুক গ্রুপ থেকে আরেকজন বাংলাদেশি ক্লায়েন্ট পেলাম, একবারে টাকা পয়সা কিছু দিতে চাই না, আমিও টেমপ্লেট মেরে ওয়েবসাইট বানাই দিয়ে দিছিলাম। তো ওখানে উনি অল্প কিছু টাকা দিছিল। তারপরে হচ্ছে যে আপওয়ার্কে আমি খুব চেষ্টা করতাম, আপওয়ার্কে হচ্ছে একটা পাকিস্তানি ক্লায়েন্ট পাইছিলাম, ওই পাকিস্তানি ক্লায়েন্টের সাথে আমি 2বার না 3বার কাজ করেছি, ওনাদের ওয়েবসাইট বানাই দিয়েছি, কিছু ঝামেলা ছিল বাইরে, ওগুলো ঠিক করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এরকম ফেসবুক থেকে আমি লোকাল মার্কেট প্লেসেও ক্লায়েন্ট পেয়েছি, পরিচিত মানুষের মাঝে থেকে ক্লায়েন্ট পেয়েছি, দেখা যাচ্ছে যে ফ্রেন্ডদের মাধ্যমে পাইছি। কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করার আসলে মিশ্র অভিজ্ঞতা। এই যে একজনের কাজ করতে করতে ছেড়ে দিছি, কাজ করতেই পারি নাই বা ঝামেলা করছে, একজনের কাজ ঠিকঠাক করে দিছি, উনি হয়তো বেশি টাকা পয়সা দেয় নাই। আবার এমনও মানুষের কাজ করছি যে এক 5,000-7,000 টাকা দিয়ে ওয়েবসাইট বানাই নিছে, আরো বড় ওয়েবসাইট হলে আরো বেশি টাকা দিয়ে বানাই নেবে, এরকম ফ্রেন্ডলি ভাবে বানাই নিছে। আর এখন হচ্ছে যে আমি মেনলি আপওয়ার্কে মার্কেট প্লেসে কাজ করি, খুব একটা কাজ করি এমনও না, ওই একটা ক্লায়েন্টের কাজ আসলে আমি কয়েক মাস ধরে করতেছি, তো উনারই কাজ করি, উনি একটা কাজ শেষ হলে আবার আমাকে আর একটা কাজ দেয়, আর পড়ালেখার পাশাপাশি একটু টাইমও কম, এই জন্য উনি যখন যখন কাজ দেয় তখন তখন কাজ করি, তার বাদ দিয়ে আমি একটু টাইম একটু কম দিচ্ছি আর কি এই লাইনে। এবং সামনে হচ্ছে ভার্সিটি শেষ হবে, তো ভার্সিটি শেষ হলে যখন আবার একটু ফাঁকা টাইম পাবো তখন আবার সময় মতো তখন আবার টাইম দেওয়া শুরু করবো। এর মধ্যে অবশ্যই আপওয়ার্কে যদি আপনি যেগুলো ভালো করতে পারেন তাহলে সুবিধা আছে। আপওয়ার্কে যেমন আমি যে রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়েছি, আরো হয়তো কত ডলার হলে যেন, আর কয়েক বছর বয়স হলে যেন ওরা আবার প্রো দেয়, তারপরে এক্সপার্ট দেয়, এরকম ওদের আবার কিছু আছে। ফাইবারে যেমন লেভেল 1 লেভেল 2 আছে, আপওয়ার্কেরও আছে। তো আপওয়ার্কের শুরুটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট দিয়ে শুরু হয় আর কি। তো আপওয়ার্কে কাজ করে শান্তি আছে, ভালো কাজ হয়, ওনারা জানেও ভালো, বিদেশি ক্লায়েন্টরা কি করায় নেওয়া লাগবে, কোন ইনস্ট্রাকশনটা কিভাবে দেওয়া লাগবে এগুলোও বুঝে। এই আর কি অবস্থা আমার জার্নি। ভাই আপওয়ার্কে দেখা যায় যে কিছু কাজ হচ্ছে এজেন্সি বেসড, মানে ওনাদের রিকোয়ারমেন্ট দেখলে বোঝা যায় যে ওনারা অনেক কাজ করায়, তো মানে বোঝা যায় যে ওনারাও কাজ কালেক্ট করে আবার আপওয়ার্কে ওইটা আপলোড দেয় বা এনিহাও, আর কিছু থাকে ইন্ডিভিজুয়াল। তো এক্ষেত্রে কোনটার দিকে যাওয়া বেটার, বা কোনটার পজিশনিং বা কিরকম কি? আচ্ছা, আহ যারা হচ্ছে এইরকম ভাবে আপনার বুঝতে পারবেন যে তারা হচ্ছে রেগুলার কাজ করায়, তাদের সাথে আপনি কাজ তখনই করতে যাবেন যখন আপনি মোটামুটি শিওর যে কাজ হচ্ছে আপনি পারবেন। হ্যাঁ, না হলে আপনাকে জাস্ট একটু কথা শোনায় একটা খারাপ রেটিং দিয়ে ছেড়ে দিবে। ওরা জানে কাজ কে কিভাবে করতে পারে, কোন কাজ কিভাবে করায় নেওয়া লাগে। আপনি যদি তাদের কাজ ভালোভাবে করতে পারেন তাহলে হচ্ছে খুব ভালো আপনাকে রেটিং দিবে, আপনাকে ভালো টাকাও দিবে। আপনি যদি করতে না পারেন তাহলে আপনাকে হচ্ছে খারাপ রেটিং দিবে। তো আপওয়ার্কে আমি যেমন, যেহেতু আপওয়ার্কে আমার বিট করতে কানেক্ট খরচ হচ্ছে, কানেক্ট আমাকে ডলার দিয়ে কিনা লাগছে, সেক্ষেত্রে আমি খুব বিট করার আগে একটু ভেবে চিন্তে বিট করি যে এটাতে আসলে বিট করবো কিনা, বা এটাতে করলে আসলে আমার চান্স আছে কিনা। আর যেগুলো ইন্ডিভিজুয়াল সেগুলো নিয়ে বিট করতে পারেন। এখন এই ধরনের মানুষগুলোকে আপনি আপনার মতো করে বুঝাবেন, সে যদি বুঝে আপনাকে কাজটা দিল, কাজ দিলে আপনি তখন হচ্ছে কাজ করলেন। এটা আসলে ম্যাটার করেন আপনি এজেন্সির কাজ নিচ্ছেন না ইন্ডিভিজুয়ালের কাজ নিচ্ছেন, আপনি জাস্ট করে দিতে পারলেই আর সে খুশি হলে আপনার সব ঠিক। ক্লায়েন্ট যা চায় তাই, ক্লায়েন্ট যেটা চায় সেটা ভালো হোক না হোক সেটা দেখার আসলে বিষয় নাই কোনো। ক্লায়েন্ট যেটা চায় সেটা যদি আপনার কাছে মনে হয় যে না এই জিনিসটা ভালো হবে না, আপনি হয়তো সাজেস্ট করতে পারেন। আর সে যদি বলে যে না আমি চাই না, এটা যেরকম সেরকমই থাকুক, তাহলে আপনি ওরকমই করে দিয়ে দিবেন, ভালো হোক লাগুক খারাপ লাগুক, ক্লায়েন্ট খুশি হলেই হলো। আর ফ্রিল্যান্সিং এর অবস্থা খুব খারাপ। মার্কেট প্লেস গুলোকে আসলে সত্যি কথা যদি বলি, আহ
ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের অল্প কিছু মানুষ হচ্ছে মার্কেট প্লেস গুলোকে নষ্ট করে ফেলছে। এরা হচ্ছে ওই যে তাবিজ ব্যবসায়ী বলে না, ওই কাজ শিখে কিছু কাজ করতে পারে না ফার্স্টে, তখন হচ্ছে এরা আবার একটা এজেন্সি খুলে যে আমাদের এখানে ফ্রিল্যান্সিং এর কোর্স করানো হয়। এরকম এজেন্সি গুলা থেকে কিছু মানুষ শিখে কাজ করতে, যে কাজ পারে না নষ্ট করে দেয়, মানুষের কাজ যেটা ছিল সেটাও নষ্ট করে দেয়, ওটা আরো কাজ বাড়ায়, খরচ বাড়ায়। এই জন্য হচ্ছে নাম অনেক খারাপ হয়ে গেছে আর কি। তাও চেষ্টা করেন আর কি, চেষ্টা করলে এখনো ভালো করা যাচ্ছে। আমি তো দেখছি যে না, মানুষ পারছে বা আমি পারছি আর কি। আর এআই ইউজ করা ভালো মতো এক্সপার্ট হন। এআই আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত আপনার হচ্ছে যে কাজ সহজ হয়ে যাবে। আর ধরেন যে ক্লায়েন্টের কোনো একটা পেজ আছে, সেটা হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশন পেজ। সেখানে কিছুই না, 10টা থেকে 12টা পয়েন্ট হচ্ছে আপনার লেখা লাগবে। কোনোটা কোনোটা আপনার বোল্ড হবে, কোনোটা কোনোটা দেখা যাচ্ছে নাম্বার গুলো বোল্ড হবে। এখন এই ধরনের 10টা 12টা পয়েন্ট আপনি কপি পেস্ট করে ফার্স্টে লিখবেন, তারপর হচ্ছে খুঁজে খুঁজে কোথায় বোল্ড হবে বোল্ড করবেন। তার থেকে আপনি জাস্ট চ্যাট জিপিটি কে বলবেন যে আমাকে এই 10টা জিনিস তুমি এইচটিএমএল এ দিয়ে দাও। আপনি কপি পেস্ট করে এসে ওয়ার্ডপ্রেস এর মধ্যে এইচটিএমএল এ বসাই দিলেন। আপনার টাইম লাগবে হচ্ছে 20-25 মিনিটের জায়গায় আপনার টাইম লাগবে 5 মিনিট থেকে 7 মিনিট। তবে আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার ইচ্ছা বা কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে বলেন। লিঙ্কডইনে ভাই ক্লায়েন্ট পাইছিলেন? আচ্ছা, লিঙ্কডইনে ভাই ক্লায়েন্ট আমি পাইনি, এবং লিঙ্কডইনে হচ্ছে আমি আসলে ক্লায়েন্ট হান্টিং ওইভাবে বেশি দিন করতে পারিনি। আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু একটু করে গ্রো করছিলাম, সেকেন্ড একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান হয়ে গেছিল। তো ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে যখন, তখন হচ্ছে আমি লিঙ্কডইনে আর ইয়া করিনি। আমার আর একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আর কি, ওইটা হচ্ছে আমার সব একাডেমিক জিনিসপাতি, মানে পড়ালেখা, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসপাতি, তারপর হচ্ছে একাডেমিক রিসার্চ পেপার টেপার, এই ধরনের জিনিসপাতি আছে। তো এটার মধ্যে আমি আসলে ওয়ার্ডপ্রেস ঢুকাই নাই। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান হওয়ার পরে যখন আমি দেখলাম যে মাঝে মধ্যে লোকাল মার্কেট প্লেস থেকে, পরিচিত মার্কেট মানুষের কাছ থেকে বা আপওয়ার্ক থেকে হচ্ছে কাজ পাচ্ছি, তখন হচ্ছে আমি ওই লিঙ্কডইনের যে ক্যারিয়া করি নাই, মানে আবার পরে আর সেকেন্ড টাইম চেষ্টা করি না, যেহেতু আমার কাজ আসছে, রেগুলার কাজ করছি ফাঁকা টাইমে, এই আর কি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হাসনাত ভাই আছেন, ভাই একটু কিছু বললে শেষ করে দেয়। হ্যাঁ ভাই, আমি আছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়ের কাছে? আচ্ছা, মনে হয় আর কোনো, হ্যাঁ মনে হয় আর কোনো প্রশ্ন নাই। তো থাকলে সমস্যা নেই, উনি তো আমাদের গ্রুপে আছে, যদি পরবর্তীতেও কোনো প্রশ্ন মনে পড়ে গ্রুপে চাইলে লিখে দিতে পারেন, উনি অ্যান্সার দিয়ে দেবে। তো কেমন লাগলো ওনার এক্সপেরিয়েন্স, বা উনি আপনাদেরকে যতটুকু দেখালো যে এইচটিএমএল এবং সিএসএস, এটা আসলে ওই আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে যাই, এগুলো সবসময় প্রয়োজন হয় না, উনি বারবার বলছে, আমিও বলছি। তো এই জিনিসটা হঠাৎ করে লাগতে পারে, হঠাৎ করে লেগে যায়। তো উনি খুব সুন্দর একটা কোলাবোরেশন দেখাইছে, যে আমি কাস্টম সিএসএস কে ইউজ করলাম। সো যদি প্রয়োজন হয় আমি চ্যাট জিপিটির হেল্প নিয়ে আবার সেটাকে কিভাবে মডিফাই করতে পারি, এটা অনেক চমৎকার একটা বিষয় আর কি। সো যেমন ধরেন আমরা যে ব্যাচ 1, যদি আপনারা, আমি বলছিলাম যে ব্যাচ 1 এর রেকর্ডিং ক্লাসও আপনাদেরকে চাইলে দেওয়া যাবে, সমস্যা নেই। তো সেখানেও কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস দেখাইনি, বাট আমি যে ক্লাসগুলো নিছি আমি কিন্তু বলছি যে ক্লাসের মধ্যে গুলো থাকে কিছু জিনিস, সেগুলো কিন্তু নিজের থেকে একটু শিখে নেবেন। হ্যাঁ, তো এই জিনিসটা শেখা নিজে, আপনি যদি নাও শেখেন, আপনি যখন প্রজেক্ট পাবেন, তো প্রজেক্টের মাধ্যমে এগুলো শেখা হয়ে যায়। কারণ প্রত্যেকটা প্রজেক্ট আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা দিবে। হ্যাঁ, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আপনার চ্যালেঞ্জ থাকবে, সেটা যত সহজ প্রজেক্ট হোক না কেন, প্রত্যেকটা প্রজেক্টের মধ্যেই আপনার কিছু না কিছু চ্যালেঞ্জ থাকবে। তো ওই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য আমাদের কিন্তু গ্রামীণ ফোন একাডেমির কোর্সটা,
এটা আমি অনেক আগে থেকেই বলছি যে আমাদের এখানে আহামরি এমন কিছু শেখানো হচ্ছে না যেটা দিয়ে আপনি মানে অনেক কিছু করে ফেলবেন, এরকম কিছু না। বাট আপনাকে যে বেসিকটা দেওয়া হচ্ছে এই বেসিকটা দিয়ে আপনি কোথাও যেন না আটকান, হ্যাঁ। তো সেখান থেকে যেন বের হয়ে আসতে পারেন, কিভাবে আপনাকে সার্চ করতে হবে। ধরেন ক্লায়েন্ট এসে নতুন কিছু একটা আপনার ইন্টিগ্রেশন চাচ্ছে, তো ডিরেক্ট না বলা যাবে না, বলতে হবে ক্লায়েন্টকে, বলতে হবে যে দাঁড়ান আমি একটু দেখি, আমি আপনাকে সলিউশন দিচ্ছি একটু পরে। তো একটু আপনি কাটাকাটি করবেন। আপনার মেইন টার্গেটটা হচ্ছে ক্লায়েন্ট যেটা চাচ্ছে এইটাকে খুব দ্রুত খুঁজে বের করা। আপনি শিখেন নাই, কারণ কেউই আপনাকে এত কিছু জিনিস শিখাতে পারবে না, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যত পরিমাণে জিনিস শিখতে পারবেন এটা কখনো শেষ হবে না, এটা অলওয়েজ আপডেট চলতেছে। এখন যেমন আপনি ওয়ার্ডপ্রেস পড়ে আছেন, তো ওয়ার্ডপ্রেস পড়ে কিন্তু সবকিছু অ্যাটমিক বিল্ডারের উপর চলতেছে, তাই না? তো দেখা যাবে যে আমি কিন্তু অ্যাটমিক নিয়ে আপনাদের কোনো ক্লাস নেই বা কিছুই নেই, বাট আমি কিন্তু অলরেডি অ্যাটমিক সম্পর্কে যা কিছু দরকার সেটা কিন্তু আমার শেখা হয়ে গেছে, বা আমার যতটুকু প্র্যাকটিস করা দরকার সেটা আমার হয়ে গেছে। তো আপনাদেরকেও এরকম প্রত্যেকটা বিষয়ের সাথে আপডেটেড থাকতে হবে, যেটা তানজিম ভাই অলরেডি বললো। এর পাশাপাশি এআই এর সাথে আপনাদের থাকতে হবে। তো শুধু মেন্টরের উপর ভরসা করলে চলবে না, পাশাপাশি আপনার এই প্রজেক্ট গুলো করতে গিয়ে যেখানে যেখানে চ্যালেঞ্জ ফেস করতেছেন সেই চ্যালেঞ্জ গুলো থেকে বের হওয়া যায় কিভাবে, পাশাপাশি মার্কেটিংটাকে চালু রাখা। মানে আপনি যেহেতু সময় ব্যয় করতেছেন, তো সময়টাকে একদম পটেনশিয়ালি ব্যয় করেন, যাতে এটার মাধ্যমে খুব ভালো কিছু একটা আউটপুট আপনি পেতে পারেন, এটাই আর কি। আর তানজিম ভাইকে ধন্যবাদ দেবো, উনি খুব ভালোভাবে বুঝাইতে পারছেন ইনশাল্লাহ। তো যদি আরো ক্লাসের প্রয়োজন পড়ে বা হচ্ছে তানজিম ভাইয়ের সাথে যদি আরো আপনাদের কোনো কিছু শেয়ার করার থাকে, তো গ্রুপে যদি আপনারা বলেন তাহলে ওনাকে আমি আবারও রিকোয়েস্ট করবো আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার এরকম টাইপের ক্লাস নেওয়ার জন্য। পাশাপাশি তৌফিক ভাই যে আমাদের আছে, আমি তাকে একটু আনার চেষ্টা করব, এবং ইলমান ফারাবি ভাই আছে, ওনাকেও একটু আনার চেষ্টা করব। আর এনাদের থেকে আপনাদের শিখতে হবে এই জন্য কিন্তু আনতেছি না, এরকম কিছু না, জাস্ট এনাদের রিয়েল এক্সপিরিয়েন্স গুলো আপনারা যদি শোনেন, আমার মনে হয় যে আপনাদের মধ্যে একটু মোটিভেশন আরো ভালো কাজ করবে, এই জন্য আর কি। হ্যাঁ, তো আপনাদের কেমন লাগলো ক্লাসটা? কেউ আছেন? হ্যাঁ ভাই, ভালোই লাগছে, খারাপ না, অনেক কিছু দেখলাম, শিখলাম। এগুলো নিজের উদ্যোগে শিখে ফেলবেন, কারণ যে আরো অনেক কিছু নিজে নিজে অনেক কিছু শিখতে পারবেন। এখন এটা বিষয়টা হচ্ছে যে বললাম প্রজেক্টের উপর, মানে একটা ক্লায়েন্ট এসে আপনার কাছে বলতেছে যে এই কালারটা চেঞ্জ করে দাও, তখন আপনার মাথায় অটোমেটিক কাজ করে যাচ্ছে এই কালার আমি কই পাবো, কোথায় সার্চ করবো না করবো। হ্যাঁ, তো প্রথমে চ্যাটজিপিটিতেই যান, গিয়ে বলেন যে এরকম চাই, আমি কি করতে পারি। হ্যাঁ, তো মানে একদম এটা হচ্ছে বিগিনার লেভেলে, একদম ধরেন আপনি কিছুই জানেন না, আপনি জাস্ট গিয়ে ক্লায়েন্টের যা রিকোয়ারমেন্টটা ছিল, দরকার বলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা পুরোটাই কপি করে চ্যাটজিপিটি কে দিয়ে দেন। তারপরে দেখেন সে আপনাকে কিছু সাজেশন দিবে, সেই সাজেশন গুলো হচ্ছে কিওয়ার্ড। সেই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার যদি একদম ভিজুয়াল কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে তো ইউটিউব আছেই, ইউটিউবে এসে খুঁজলে আমার মনে হয় মানে এর কারণ কেন আমি ইউটিউবকে সবচেয়ে বেশি ট্রাস্ট করি কেন, কারণ হচ্ছে আমি নিজেই হচ্ছে ইউটিউব থেকে শিখছি। হ্যাঁ, আমি কিন্তু কোনো কোর্স থেকে শিখি নাই, আমি কিন্তু ইউটিউব থেকে শিখছি, এবং এটা আমি আমার ওয়ার্কশপ গুলোতে বলছি। তো এই জন্য আমি সবচেয়ে বেশি ট্রাস্ট করি, এবং আমার মনে হয় না যে আমি কোনো কিছু সমাধান ইউটিউবে পাই নাই। হ্যাঁ, দু একটা জিনিস হয়তো পাইনি, তখন আর কি অন্যভাবে ম্যানেজ করা হয়েছে সেই জিনিসগুলো, কিন্তু সব কিছু সমাধানই পাওয়া গেছে। এবং সমাধান পাওয়া গেছে শুধু একটা ভেরিয়েন্টে না, মোটামুটি ধরেন আপনি যদি সেই কিওয়ার্ডটা খুঁজে বের করতে পারেন, সেই কিওয়ার্ডের উপর আমরা 10টা 20টা করে ভেরিয়েন্ট আমরা পাইছি। ঠিক আছে, মানে এ একভাবে দেখাচ্ছে, ও আরেক ভাবে দেখাচ্ছে। তো এই বিষয়গুলো আর কি চমৎকার লাগে আর কি। ঠিক আছে, তো এই যে ফাইন্ড আউট করাটা, ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাতে ডিরেক্ট না বলে তাকে একটু তার কাছ থেকে একটু সময় নিয়ে কি চাচ্ছে সেটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা একটা ভালো সমাধান দিতে পারবো। অথবা আমি এগুলো আপনাদেরকে শিখেছি যে কাজগুলো নিবেন, ঠিক আছে, কাজ আপনি বলবেন না যে পারেন না, কাজ নিবেন, নিয়ে আপনি অন্য জনের দ্বারা করাই নিবেন। ঠিক আছে, এবং অনেক ফেসবুকের গ্রুপ আমি দেখাইছি যেখানে আপনি ধরেন একটা কাজ যদি 5,000 টাকায় নিয়ে আসেন, আপনি যদি ওই গ্রুপে পোস্ট করেন, করে যদি বলেন 1,000 টাকা, তো 1,000 টাকার ক্লায়েন্টও আপনি পাবেন, মানে কাজ করে দেওয়ার মানুষও আপনি পাবেন। ঠিক আছে, মানে এত বেশি পরিমাণে ফ্রিল্যান্সার বাংলাদেশে, এত কাজের অভাব। হ্যাঁ, মানে 1,000 টাকা দিলেও ওই সেই কাজ আপনাকে করে দেবে, এইরকম মানুষজন ওখানে ঘুরে বেড়ায়। তো এই জন্য হচ্ছে কোনো কিছুতে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা ট্রাই করেন, বেশি করে মার্কেটিং করেন, আর পাশাপাশি নিজের পোর্টফোলিও এবং নিজের যে স্কিল সেগুলো ডেভেলপ করেন। ইনশাআল্লাহ ভালো কিছু অপেক্ষা করছি আপনাদের জন্য। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমি কেটে দেবো।